সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি ধর্ষণ ও খুন, আইন শৃঙ্খলা উন্নয়নের পদক্ষেপ কি, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে আজকে যুক্ত হয়েছেন নূর খান লিটন, মানবাধিকার কর্মী, তিনি আছেন আমার সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। যেমনটা বলছিলাম, আজকে আলোচনার বিষয়টা রেখেছি ধর্ষণ ও খুন, আইন শৃঙ্খলা উন্নয়নের পদক্ষেপ কি। আইন শৃঙ্খলা উন্নয়নের আগে যদি আমরা আইন শৃঙ্খলা আসলে আইনের মানে প্রয়োগ কিংবা সেটার বাস্তবায়ন কিংবা সেটার যথাযথ যে প্রয়োগের যে বিষয়টি রয়েছে কিংবা যথেষ্ট কিনা, এই বিষয়গুলো নিয়ে যদি কথা বলতে চাই, নূর খান লিটন, আপনাকে দিয়ে আলোচনাটা আজকে শুরু করব। আজকে সারা দেশ এবং বিভিন্ন গণমাধ্যম, আমরা যদি মেইন স্ট্রিমের গণমাধ্যম বলি কিংবা সোশ্যাল মিডিয়া বলি, সব জায়গায় যে বিষয়টি সবচেয়ে গুরুত্বের সাথে আমরা আলোচনা করেছি কিংবা পড়েছি, সেটা হলো যে শিশু রামিসা, 7 বছর বয়সী শিশু রামিসা হত্যাকাণ্ড। ধর্ষণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং যদিও আসামি ধরা পড়েছে, কিন্তু তারপরও তো আসলে প্রশ্ন থেকেই যায়, কারণ খুব কম সময়ের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে প্রায় 4 শিশুর এই ধরনের নির্মম নির্যাতনের শিকার হয়ে হত্যার ঘটনা। এবং শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি যে রামিসার ঘটনাটা যখন আমরা পড়ছি, বনশ্রীতে মাদ্রাসাতে একটি শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে বাথরুম থেকে। আমি রামিসার বাবার একটি বক্তব্য দিয়ে শুরু করতে চাই। তিনি বলছেন, আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না, আমার মেয়েও আর ফিরে আসবে না, আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর 15 দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে, এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। এটা হচ্ছে রামিসার বাবার বক্তব্য। আইনের প্রতি আস্থা কিংবা আইনের প্রতি যে বিশ্বাস থাকার কথা, রামিসার বাবার এই বক্তব্য থেকে কি সেটা বোঝা যাচ্ছে? নূর খান লিটন, দেখেন, রামিসার বাবার বক্তব্যের গভীরে যদি আমরা যাই, তাহলে যে জিনিসটা শেষে সর্বশেষ উনি যে কথাটা বলেছেন, এই ধরনের ঘটনার বিচারের কোনো উদাহরণ নেই, এটাই হচ্ছে মূল কথা। মানুষ অপরাধপ্রবণ থাকে, অপরাধ করা থেকে বিরত থাকে কেন? সেটার বড় কারণ হচ্ছে সমাজের নিয়ম শৃঙ্খলা, আইন। এটা আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে একের পর এক ঘটনা ঘটে, আমরা কিছুদিন সোচ্চার থাকি, পত্রপত্রিকায় কিছুদিন নিউজ হয়, তারপরে এটা ম্লান হয়ে যায়, তারপরে এটা বিচারের মুখ দেখলেও প্রকৃত অর্থে বিচার সম্পন্ন হয় না। অর্থাৎ দেখা যায় যে আলামত ঠিকমতো সংরক্ষণ করা হয় না, সাক্ষ্য দেওয়া হয় না, চার্জশিটের দুর্বলতা থেকে যায়, ফলে বিচারে অনেক সময় অনেক ক্ষেত্রেই অপরাধীরা পার পেয়ে যায়। ফলে যেটা হচ্ছে যে একটা উদাহরণ তৈরি করা, যে সমাজে যে এই ধরনের বা কোনো অপরাধ করে যাতে পার না পায় কেউ, সেই জন্য যে উদাহরণটা তৈরি করতে হয় সেটা হচ্ছে যে আইন আছে তার সঠিক প্রয়োগ করে অপরাধীদেরকে চিহ্নিত করে বিচার করা এবং অপরাধীদের বিচার নিশ্চিত করে শাস্তি দেওয়া। এটার মধ্য দিয়েই আসলে ঘটনাগুলি কমে আসে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে সেই উদাহরণ আমরা তৈরি করতে পারিনি বলেই রামিসার মতো 7 বছরের শিশু ধর্ষণের শিকার হয়, হত্যাকাণ্ডের শিকার হয়। পারিনি বলেই রামিসার বাবা বুকে পাথর চাপা দিয়ে বলতে বাধ্য হয়, আমি বিচার চাই না। কারণ সে বিচার কেন চায় না? সে বলছে যে আপনারা এই বিচার করতে পারবেন না। এক, সমাজে যেহেতু বিগত দিনে বিচারগুলি হয়নি, তাই এই কথাটা উনি বলতে পেরেছেন। তারপরে যে জিনিসটা উনি বলেছেন যে আমার মেয়ে তো ফেরত আসবে না, এটা তো সত্য যে ওনার মেয়ে ফেরত আসবে না, কিন্তু ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ না সংগঠিত হয় সেই জন্যই তো বিচারটা জরুরি ছিল। কিন্তু মানুষের ভিতরে যে হতাশাটা কাজ করছে, যে দুঃখবোধ কাজ করছে, মানুষ দুঃখবোধ থেকে অনেক সময় শক্ত হয়ে যায়, দৃঢ় অবস্থান নেয়। কিন্তু এখানে আমাদের ওই যে বলছে যে আপনাদের এমন কোনো উদাহরণ দেখাতে পারবেন না যে এই ধরনের ঘটনার বিচার হয়েছে বিগত দিনে। ফলে মানুষ এখানে চরম হতাশার মধ্যে দিন কাটছে এবং মানুষের কোনো ধরনের আস্থা বিচারের প্রতি নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সমস্ত প্রতিষ্ঠান তাদের উপর নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি প্রথমে ঘটনা প্রতিরোধ করতে পারে? এই ধরনের ঘটনা প্রতিরোধ করা প্রথমে সম্ভব না, কিন্তু সমাজে যদি
এই বার্তাটি দেওয়া যায় যে এই ধরনের ঘটনা করে কেউ পার পাবে না। কিভাবে? মুখে বললে হবে না, যেটা দরকার। নূর খান লিটন ভাই, বিচারের আমি একটু ব্যবস্থাটা আপনাকে মনে করিয়ে দিতে চাই, যখন সাগররুনি হত্যাকাণ্ড হলো তখন সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি বলেছিলেন তো আমরা ঘরে ঘরে নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না। এই যে তিনি বক্তব্যটি দিয়েছিলেন, এটা যে খুব যে ভুল তা না, কারণ ঘরে ঘরে আসলে নিরাপত্তা নিশ্চিত করা যায় না, কিন্তু একটা উদাহরণ তো তৈরি করা যায়। শোনেন, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ঘরে ঘরে কিভাবে নিরাপত্তা দিবেন সেটার বিষয়টা হচ্ছে যে কোনো অপরাধী করে যাতে পার না পায়, সঠিক বিচারটা যাতে হয়, এইটা যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে তো আপনার ঘরের ভিতর যে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হয় না। অর্থাৎ এই ধরনের বিচার এই এমন বার্তা দিবে যে সমাজে এই ধরনের মানে অপরাধের সাথে যারা যুক্ত বা সম্ভাব্য অপরাধী তারা কিন্তু এই ব্যাপারে সচেতন থাকবে, তারা মানে অপরাধ করতে ভয় পাবে, আতঙ্কে থাকবে। আমরা এক সময় দেখেছিলাম যে অ্যাসিড সন্ত্রাস নিয়ে এই ধরনের একটা বিরতে চলে আসছে বলা যায়। এক্স্যাক্টলি, আমি এই বিষয়টি নিয়ে আসব যে যখন থেকে এই বিষয়টি নিয়ে একটা কঠোর অবস্থানে গেল সরকার, ঠিক তখনই কিন্তু তারপর থেকে এখন আমরা এই অ্যাসিড সন্ত্রাসের নাম এখন তো আর আমরা শুনি না খুব একটা। যারা সারভাইভ করেছে তারাই শেষ পর্যন্ত। শুধুমাত্র এখানে সরকারের উদ্যোগ ছিল না, সরকার বেসরকার সবাই মিলে এসিডের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আপনি দেখেন খেয়াল করে যে তখন আইনের যেমন কঠোর প্রয়োগটা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী যেমন দৃঢ় ভূমিকা নিয়েছে, পাশাপাশি এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নিয়ে ক্যাম্পেইন করা হয়েছে, তাদের নিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে। ফলে মানুষের ভিতরে এই বিভীষিকাময় যে যন্ত্রণা, একটা মানুষ এসিড দগ্ধ হলে এই জিনিসটা মানুষের ভিতরে গেঁথে গেছে। ফলে এই ধরনের অপরাধীদের কেউ প্রশ্রয় দেয়নি, অপরাধ করার সুযোগটি দেয়নি, এবং অ্যাসিডের ব্যবহার নিয়ন্ত্রণ করা হয়েছে, আইনের সঠিক প্রয়োগ করা হয়েছে। ফলে দেখা গেছে যে একটা সময় পর অ্যাসিড নিক্ষেপের ঘটনা আর নেই বললেই চলে। আমি ফিরবো নূর খান লিটন আপনার কাছে। আমি একটু অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনার কাছে চলে যেতে চাই, এবং আমি একটু জানতে চাই এই যে ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী সময় খুন, মানে দুটি অপরাধ, ধর্ষণ আইন কি বলছে? ধর্ষণের মানে আইন হিসেবে ধর্ষণের যে সাজাটা রয়েছে সর্বোচ্চ সাজা, এবং খুন সেই সাজাটি কি যথেষ্ট কিনা? বাংলাদেশে আমরা যতটুকু জানি যে মৃত্যুদণ্ড বা ফাঁসি কার্যকর হয় না, সেটি নানাভাবে কমিয়ে আনা হয় বা যাবজ্জীবন পর্যন্ত নিয়ে আসা হয়, কিন্তু যখন ধর্ষণের মতো একটা জঘন্য অপরাধ সংঘটিত হয় তখন আসলে সেখানে নমনীয় হওয়ার কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ আলোচক লিটন ভাইকে। দেখেন, আমার ঘরে দুটো মেয়ে আছে। যখন একজন বাবা হিসেবে রামিসার খবর পড়ি, রামিসার বাবার আর্তনাদ শুনি, বিচার হবে না এ মর্মে স্টেটমেন্ট দেখি, তখন বাবা হিসেবে খুব অসহায় বোধ করি, খুবই অসহায় বোধ করি। কি বলবো, একটা সভ্য দেশ, স্বাধীনতা অর্জন করেছিলাম নিজেদের মুক্ত করব বলে হায়নাদের হাত থেকে, পাকিস্তানি হায়নাদের হাত থেকে। সেই পাকিস্তানি হায়নাদের হাত থেকে মুক্ত করার পরে স্বাধীনতার 54 বছর পরে যখন আমার কন্যা সন্তান নিরাপদ থাকে না, নিরাপদে বাড়ি ফিরে আসে না, পশুর মতো মানুষরা তাদের প্রতি হুমড়ি খেয়ে পড়ে, তখন বড় সামাজিক অবক্ষয়ের কথা আমার সামনে ভেসে আসে। যে একটা 7 বছরের মেয়ে ক্লাস 2-তে পড়ে কত বড় পাশবিক হলে, ততএব যখন তার আচরণ পাশবিক, পৈশাচিক, তখন তার কাছে আইন কেন নমনীয় হবে? তখন রাষ্ট্র কেন তার কাছে নমনীয় হবে? আইন শৃঙ্খলা বাহিনী কেন নমনীয় হবে? আর এই নমনীয়তা আর কঠোরতা, এই প্রশ্ন আলোচনায় আসবে। এটা তো একেবারেই অপ্রাসঙ্গিক। বরং প্রাসঙ্গিক হলো যে কত দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। আপনি যেমনটি বলছিলেন যে এখন আর এসিড নিক্ষেপ হয় না, রাষ্ট্র সেখানে কঠোর ছিল, কঠোরভাবে আইন প্রয়োগ করেছিল, এবং এসিড নিক্ষেপকারী এবং যারা এসিড বিক্রি করত তাদের ব্যাপারে রাষ্ট্র একেবারে 0 টলারেন্স নীতি অবলম্বন করেছিল। সাম্প্রতিক সময়ে দেখেন, আমি আজকে এই ঘটনাটা দেখার পরে আমার মনে হচ্ছিল 2019 সনের একটি ঘটনা, ফেনীতে একজন মাদ্রাসা শিক্ষক
ধর্ষণ করার পরে আগুন দিয়ে পুড়ে হত্যা করা হয়েছিল, তাকে নাটক সাজানোর কথা বলা হয়েছিল, সরকারি দলের পৃষ্ঠপোষকতা সেখানে ছিল। এখন পর্যন্ত এই ঘটনার সাথে রাষ্ট্র বা সরকারি দলের কোনো পৃষ্ঠপোষকতার কথা এখন পর্যন্ত শোনা যায়নি, অপরাধী ধরা পড়েছে। যদি চরম দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া যায়, এই অপরাধে কিন্তু আরো বহু গুণে হুমড়ি খেয়ে পড়বে আমাদের ঘরে ঘরে। অতএব সেক্ষেত্রে আমি শুধু বলবো যে একজন মানবিক বাবা, মানবিক পিতা, মানবিক স্বামী এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা নতুন ডাইমেনশন দেখছে, তার কন্যাকে সম্মান করা, স্ত্রীকে মর্যাদা জায়গায় দেওয়া থাকা। সেই জায়গাতে এরকম একটি মেয়ে যে নির্মম হত্যাকাণ্ডের শিকার হলো, আমি যেভাবে কষ্ট পাচ্ছি, আপনি যেভাবে সোনিয়া কষ্ট পাচ্ছেন, আমার ভাই যেভাবে কষ্ট পাচ্ছেন, উনি তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। অতএব সেই কষ্টবোধের জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আমরা টকশোতে কথা বলতে চাই না, আমরা কোনো বাবার মুখে বিচার হবে না, আপনারা বিচার করতে পারবেন না, আমার থেকে লিখিত নিয়ে যান, এ ধরনের কথা শুনতে চাই না। এটা সভ্য সমাজ, আমরা সভ্য সমাজে বসবাস করি। অতএব সেই সভ্য সমাজে অসভ্য মানুষগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হবে, প্রয়োজনে স্পেশাল কোর্ট বসাতে হবে, প্রয়োজনে স্পিডি ট্রায়াল করতে হবে, প্রয়োজনে আরও যদি কিছু করা যায় এই ধর্ষণ চেষ্টাকে রোধ করতেই হবে। কারণ এই সরকার তার নির্বাচনী তফসিলে তো বলেছিলেন যে আমরা এমন একটি বাংলা, 18 বছর পরে যখন দেশে উনি আসলেন তখন উনি দুটি কথা বলেছিলেন, যে নারীরা এবং মেয়েরা যেন নির্ভয়ে বাড়ি থেকে বের হতে পারে, নির্ভয়ে বাড়িতে ফিরে আসতে পারে। আমি সেই সমাবেশে ছিলাম সোনিয়া, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সেই কথাটুকু স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই যে আপনার সেই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, নারীরা ভোট দিয়েছে, আমার সন্তান কন্যা সন্তানরা ভোট দিয়েছে। অতএব আপনার সেই দেওয়া কথা, দেওয়া প্রতিশ্রুতি পালন করার সময় জাতি সেটা দেখতে চায়, আমার সন্তানরা কন্যা সন্তানরা দেখতে চায়, আমার স্ত্রীরা দেখতে চায়, আমার মায়েরা দেখতে চায় যে আপনি 17 বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে এসে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদার পুঙ্খানুপুঙ্খানু বাস্তবায়ন হবে, এই বিশ্বাসটুকু আমরা করতে চাই। এবং তা করার মধ্য দিয়ে আপনি যেরকম ফ্যামিলি কার্ড দেবেন, দিয়েছেন, প্রমাণ করেছেন, আপনি ফার্মার্স কার্ড দেবেন, প্রমাণ করেছেন, আপনি খাল খনন করবেন, করে প্রমাণ করেছেন। মানুষের ভোটের কালি শুকানোর আগেও এখনো আমার এই কালিটি আছে সোনিয়া, এখনো কালিটি আছে। আমি এটারও প্রমাণ চাই মাননীয় প্রধানমন্ত্রী, যে আপনি অন্তত এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার করার মধ্য দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন, যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, যতদূর আমরা ধারণা করতে পারি বা আমরা আশা করতে পারি যে একটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেখানো যেত, অপরাধীরা সংযত হয়ে যেত। আমরা এটাই প্রত্যাশা করি। আমি একটু নূর খান লিটনের কাছে আবারও ফিরে আসি। আইন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো অন্তরায় আছে কিনা, মানে আমাদের দেশে যে প্রচলিত আইন আছে সেই আইন কি বলছে এই ধর্ষকদের আসলে তাদের শাস্তির বিধানটা কি, মানে শাস্তিটা কি উপায়ে কার্যকর হয়? আমাদের এখানে মানে আইন যেটা আছে আমি মনে করি সেটা যথাযথ আছে, এটার প্রয়োগের দিকটা হচ্ছে দুর্বল। যেমন ধরুন এসিড যখন শুরু হলো, এসিড একের পর এক ঘটনা ঘটতে লাগলো, তারপরে আইনটাকে মানে যথেষ্ট শক্তিশালী করা হলো, মানুষের ভিতরে এটা নিয়ে প্রচারণা হলো এবং দৃষ্টান্তমূলক কিছু অর্ডার পাস করলো কোর্ট। ফলে আমরা দেখলাম বেশ কয়েকটি বিচার হয়ে গেল। হওয়ার পরে শুধুমাত্র যে এসিড যারা নিক্ষেপ করেছে তাদের না, এসিড যারা বিক্রি করেছে, যারা সহায়তা করছে, প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। এবং এখন ফলে দেখা গেছে যে এটি প্রায় জিরোর কাছাকাছি চলে আসছে, অর্থাৎ অ্যাসিডের সন্ত্রাসের মানে মানুষ শিকার হয়েছে এখন তুলনামূলক নেই বললে চলে, এইরকম একটি জায়গায়। এটি তো আমাদের সামনে উদাহরণ আছে। আমরা যদি ধরেন রেপ এবং রেপের ক্ষেত্রে মৃত্যু ঘটায় যদি কেউ, তাহলে তো এখানে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা আছে। যে জিনিসটা খুব জরুরি দরকার সেটা হচ্ছে এই ধরনের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আছে, দোদুল্যমানতা আছে, লেনদেনের ব্যাপার আছে। অপোজিট পক্ষ শক্তিশালী হলে সেইখানে রাজনৈতিকও একটা ব্যাপার চলে আসে, কিন্তু সব ক্ষেত্রে আসে রাজনীতি, সেটা মনে করার কোনো কারণ নাই। এটা নির্ভর করবে সরকার এবং সরকারি দল এই ধরনের অপরাধকে কিভাবে দেখেন। সরকারি দল যদি এখানে মনে করেন যে না আমরা এই ধরনের ঘটনা ঘটতে দিব না, তাহলে দেখেন সরকারের তরফ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দিবে এবং
মানে খোঁজ খবর রাখবে যে এই মামলাটা কি হলো, লোকাল যিনি এমপি আছেন বা সরকারি প্রতিনিধি আছেন তিনি খোঁজ খবর রাখবেন বিষয়টা নিয়ে, এবং সেই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক মানে একটা পদক্ষেপ নেবেন যার জন্য বিচারটা পায়। এখন এইখানে দেখেন আমাদের এই মুহূর্তে আমাদের সামনে তেমন কোনো উদাহরণ নাই, ফলে মেয়েটার বাপ বলতে পারেন যে আপনারা লিখে নেন, এর কোনো বিচার হবে না, কারণ উদাহরণ নেই। একেবারে স্পষ্ট করে বলেছেন, এখানে এর চেয়ে বেশি স্পষ্ট করে একজন বাবা যার মেয়েকে সদ্য হারিয়েছেন, শিশু মেয়ে, এবং রেপের ঘটনার মধ্য দিয়ে হত্যা করা হয়েছে, কত বড় মানে বুকে পাথর চেপে তিনি এই কথাগুলি বলেছেন, এটা আমাদের কিন্তু বুঝতে হবে। এবং এটা শুধু আমি আপনি বুঝলে হবে না, যারা সরকার পরিচালনা করেন, যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন, যারা ইনভেস্টিগেশনের দায়িত্বে থাকবেন বা আছেন, তাদের এটা কিন্তু উপলব্ধি করতে হবে। এবং সেই সাথে যদি একটু যুক্ত করতে চাই সরকারি দলকেও এই ব্যাপারে পুরা মাত্রায় সাহায্য সরকারের সাথে আমি যদি একটু যুক্ত করতে চাই, সেক্ষেত্রে একটা বড় জনমত গড়ে তোলারও তো একটা দরকার আছে, প্রয়োজন আছে। জনগণের পক্ষ থেকে যদি সেই প্রেশারটা না থাকে, মানুষ তো আসলে দুদিন পরে অন্য কোনো ইস্যুতে এই ইস্যুটা ধামাচাপা পড়ে যাবে বা চাপা পড়ে যাবে, যেমনটা রামিসার বাবা বলছেন। আমি আরো জানবো আপনাদের কাছে একটা ছোট্ট বিরতির পরে এসে। দর্শক থাকুন আমাদের সাথে, ফিরছি দেশ সাম্প্রতিক নিয়ে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। ধর্ষণ ও খুন আইন শৃঙ্খলা উন্নয়নে পদক্ষেপ কি, বিষয়টি নিয়ে কথা বলছিলাম আলোচকদের সাথে। আমি আলোচনায় ফিরে যেতে চাই। এই অংশে অধ্যাপক ডক্টর হাসানাত আলী আপনাকে যুক্ত করতে চাই। একসময় মানে দেখা যেত যে ধর্ষণের জন্য পোশাককে দায়ী করা হতো, যে নারীর পোশাক মানে ভালো নয় এবং সে এ কারণেই ধর্ষণের শিকার হয়েছে। শিশু রামিসা মানে সে হয়তো বা 2 ঘন্টা পর স্কুলে যেত স্কুল ড্রেস পরে, কিংবা মানে তার ক্ষেত্রে তো আসলে পোশাক কিংবা মানে যৌন আকর্ষণের যে বিষয়টি, সেটি তো এখন পর্যন্ত সে বাচ্চাটা তৈরি হয়নি। এটি আসলে একটা মানে মানসিক বিকারগ্রস্ততাই যে একটা সমাজে তৈরি হয়েছে, এইটা থেকে বাঁচার মানে উপায় কি? কারণ এই যে মানুষের মনস্তত্ত্বে এক ধরনের অপরাধ প্রবণতা তৈরি হচ্ছে, এটাকে নিয়ে কি আপনারা কখনো গবেষণা করেছেন বা ভাবছেন বা চিন্তা করছেন? দেখেন, বিচারহীনতা অপরাধকে উৎসাহিত করে অনেক গুণ বেশি ভাবে। ভাই বলছিলেন, আমরা যখন বিরতি চলছিল তখন বলছিলাম যে এখন পর্যন্ত সরকারি দল বা সরকারি দলের কোনো মন্ত্রী, নেতা, নেত্রী এই ঘটনার মধ্যে কোনো রাজনৈতিক গন্ধ বা রাজনৈতিক কোনো মানে কালার এখনো খুঁজে পাননি। এটি একটি ভালো দিক। আগে যে কোনো ঘটনা ঘটলেই এর মধ্যে রাজনীতি খোঁজা হতো, বিএনপি জামাত এটা করেছে। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো ঘটনা কথা বলে এই ঘটনার মোড়টাকে অন্যদিকে ঘুরে নেওয়ার চেষ্টা করেনি। এই জন্য সরকার তো সাধুবাদ পেতেই পারে, আইনশৃঙ্খলা বাহিনীও পেতে পারে সাধুবাদ। তবে দেখেন, আমি ওই আলোচনায় না, যে আমাদের মূল্যবোধের তো একটা বড় ধরনের অবক্ষয় হয়েছে সে সকল ক্ষেত্রে। আপনি যদি ভাষা প্রয়োগের কথা বলেন, 24-এর পরে আমার ছাত্র বন্ধুরা ক্যাম্পাসে ক্যাম্পাসে রাজনৈতিক সমালোচনার নামে রাজনৈতিক নেতা নেত্রীদের সম্পর্কে যে ধরনের ভাষা প্রয়োগ করেছে, এটাকে আপনি কি বলবেন? এটা কি গ্রহণযোগ্য? এটি কি আমরা চেয়েছিলাম? এই 24-এর এতটা রক্তের পরে স্বাধীনতা সংগ্রাম, 52-র ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সন্তানদের মুখে এমন কুরুচিপূর্ণ কথা শুনতে হবে শাহবাগের মোড়ে দাঁড়িয়ে, তারা আবার নির্বাচিত ছাত্র প্রতিনিধি, তাদের মুখে সেই শব্দগুলো তো আমরা শুনতেছিলাম না। অতএব এর পেছনের শক্তিগুলো কারা? তারা কি একবার আমরা প্রতিবাদ করেছি যে কারা এই শব্দগুলো প্রয়োগ করছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক বা তাদেরকে বোঝানো হোক, তাদেরকে মোটিভেশন দেওয়া হোক? সেগুলো কি করা হচ্ছে? হচ্ছে না। দেখেন, আমি অপরাধ প্রবণতাকে রোধ করতে পারে যদি আইনের সঠিক প্রয়োগ, নিরপেক্ষ প্রয়োগ হয়। তবে আইন তো এমনি এমনি নিরপেক্ষ প্রয়োগ করা যাবে না, সরকার চাইলেও এগুলো করতে পারবে না। এখানে কয়েক কিছু বিষয়কে আমাকে নিশ্চিত করতে হবে। যেমন আইনজীবীরা, তারা কি বাবা নন? তারা কি কারো স্বামী নন? তারা কি কারো সন্তান নন? অতএব তারা টাকার বিনিময়ে যখন কোর্টে দাঁড়াচ্ছেন একজন ধর্ষকের পক্ষে, তখন আমি অনুরোধ করতে চাই, আসুন না, আমার কন্যা সন্তানদেরকে আমরা রক্ষা করে এই ধর্ষকদের হাত থেকে।
আমরা বলি না কেন যে না এটা আমার পেশা, ঠিক আছে, কিন্তু যখন আমি নিশ্চিত করে জানছি সে ধর্ষক, দাঁড়াবো না তার পাশে, এই শপথটাকে আমরা নিতে পারি না? অনেকাংশে কম হয়ে যাবে। বিচারপতিরা তারাও তো কারো বাবা, তারাও তো কারো সন্তান, তাদেরও তো ঘরে মা আছে, স্ত্রী আছেন। আমি কোনো অভিযোগ করছি না, নিশ্চয়ই এটি করেন, কিন্তু যদি আরেকটু যদি দ্রুত করেন, বিচারিক প্রক্রিয়াগুলি আর একটু যদি ফাস্ট করেন, দ্রুত সময়গুলি দেন ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে, যদি একবারও চিন্তা করেন আমার ঘরে দুটি সন্তান আছে, তাহলে সেটিও কিন্তু হতে পারে এই অপরাধ দমনে সম্মিলিত একটি প্রচেষ্টার একটি অংশ। তারপর দেখেন তদন্তকারী সংস্থা কারা তদন্ত করে? আইন শৃঙ্খলা বাহিনী। দেখেন এই ধর্ষণের তদন্ত করার জটিল কিছু প্রক্রিয়া, খুব অগ্রহণযোগ্য কিছু প্রশ্ন, হয়তো আইনেরই এগুলা, অগ্রহণযোগ্য কিছু মেডিকেল টেস্ট, হয়তো আইনেরই এগুলো অংশ। এসবের ভয়ে তো অনেকে কমপ্লেনও করতে চায় না। তবে এই জায়গা থেকে আজকে প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির সহযোগিতা নিয়ে এই সমস্ত ব্যাকডেটেড বা একেবারে হিউমিলিয়েটিভ প্রশ্ন করা থেকে ভিকটিমকে কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়গুলো আমাদের খুঁজে দেখা দরকার তদন্ত সংস্থাকে। সেটাও আমি আজকে বলবো। আরেকটি কথা হলো, দেখেন সাক্ষী, আপনি বিচার করতে হলে আইনকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। আমাদের দেশে সাক্ষী সুরক্ষা আইন আছে, কিন্তু সাক্ষীরা অপরাধীদের ভয়ে সেই কোর্টের বারান্দায় দাঁড়িয়ে সাক্ষী দিতে অনেকাংশই অনীহা প্রকাশ করে। রাষ্ট্রকেই দায়িত্ব নিশ্চিত করতে হবে যে একজন অপরাধীকে অপরাধ করতে যিনি দেখেছেন তিনি যদি নির্মোহভাবে সেই অপরাধীর বিরুদ্ধে সাক্ষ্য দেন, রাষ্ট্র তার নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, তার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করবেন, এই আশ্বাসটুকু যদি রাষ্ট্র দিতে পারে, সোনিয়া এখানে আমাদের এগুলো নিয়ে কথা বলতে হবে না, আমি নিশ্চিত। তারপরে দেখেন আরেকটি কথা বলেন, আমাদের ফরেন্সিক ল্যাব, এই ল্যাবে অনেক সময় সিআইডির কাছে একটা অত্যাধুনিক ল্যাব আছে। আমি মনে করি রাষ্ট্রকে এই জায়গায় ইনভেস্ট করা দরকার আরও বেশি পরিমাণে, দ্রুত স্বল্প সময়ের মধ্যে আমরা অপরাধীকে অপরাধ করার পর তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারি। সবচেয়ে বড় যে জায়গা, রাজনৈতিক সদিচ্ছা, সামাজিক সদিচ্ছা, মূল্যবোধের অবক্ষয় থেকে আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। আমরা চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করার জন্য এআই পড়ছি, রোবোটিক ইন্টেলিজেন্স পড়ছি, কোনো সমস্যা নেই, কোনো বিরোধ আমার নেই, কিন্তু ধর্মীয় অনুশাসন স্কুল প্রতিষ্ঠানে যে ধর্মই হোক না কেন, ধর্মীয় অনুশাসন, নৈতিক মূল্যবোধের জায়গা বা যে সমস্ত শিক্ষা আমাদেরকে অপরাধ বোধ থেকে বিরত রাখবে, এই জাতীয় শিক্ষা স্কুলে দেওয়া খুবই জরুরি সোনিয়া। কারণ আমাদের হাতে প্রযুক্তি হাতের মুঠোয়, আমরা চাইলেই সোনিয়া, আমরা চাইলেই যা খুশি তাই এখানে দেখতে পারি। বিশ্বের অনেক উন্নত দেশে অনেক সাইট দেখার সুযোগ নাই, কিন্তু বাংলাদেশে ইটস ওপেন ফর অল। আমার কমলমতি বাচ্চারা এগুলো দেখছে, উদ্বুদ্ধ হচ্ছে, সেগুলোকে বন্ধ করা দরকার। নিশ্চয়ই আমরা কথা বলবো। নূর খান লিটন, আপনার কাছে আসলে প্রশ্ন রেখে যাব বিরতির আগে, কি আমি শুনতে পাবো কিনা কিছুটা সময়, সেটা হলো যে আইনের শাসন যখন নিশ্চিত না হয়, কিংবা বিচারহীনতার সংস্কৃতির কথা আমরা প্রায়শই বলি, কিংবা বিচার নিশ্চিত হচ্ছে না, তো সেক্ষেত্রে মানুষ আসলে তখন আইন নিজের হাতে তুলে নিতে উদ্যত হয়, মানে অপরাধ প্রবণতা বাড়ে, এরকম আমরা অনেকের কাছে শুনেছি। আপনার কাছে প্রশ্নটি রেখে যেতে চাই নূর খান লিটন, আমি বিরতির পরে এসে শুনবো আপনার কাছে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছে। আলোচনায় ফিরতে চাই, ধর্ষণ ও খুন আইন শৃঙ্খলা উন্নয়নের পদক্ষেপ কি, এ বিষয়ে কথা বলছিলাম। আমি চলে যেতে চাই নূর খান লিটন, আপনার কাছে একটি প্রশ্ন রেখে গেছিলাম যে আইনের শাসন বাস্তবায়ন বা সুশাসন নিশ্চিত হলে বা বিচার মানে ওই যে বারবার আমরা বলতে থাকি একটা কথা, বিচারহীনতার সংস্কৃতি, বিচার হয় না বলে তার উদাহরণ তৈরি হয় না। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আসলে আইনকে নিজের হাতে তুলে নেওয়া বা সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধির আশঙ্কা বেড়ে যায় কিনা? দেখেন, যখন সমাজে অপরাধ চলতে থাকে এবং কোনো অপরাধী সুরাহা হয় না, অর্থাৎ অপরাধ বন্ধ করার জন্য কার্যত কোনো পদক্ষেপ রাষ্ট্রের তরফ থেকে নেয় না বা নিতে ব্যর্থ হয় বা পাশ কাটিয়ে যায়, তখন স্বাভাবিক প্রবণতা হচ্ছে মানুষ নিজের নিরাপত্তার জন্য নিজেই তার কার্যক্রম হাতে নেয়। যেমন কখনো কখনো আমরা দেখেছি যে গ্রাম এলাকায়, শহরেও আপনার 5 তারিখের পরে আমরা যেটা দেখেছি, আমাদেরকে নিরাপত্তা বলয়
সিকিউরিটি বিষয় আমাদেরই দেখতে হয়েছে। ফলে আমরা দেখলাম কি 5 তারিখ থেকে 10-15 তারিখ পর্যন্ত রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এটা মহল্লাবাসী করেছে, বিভিন্ন রাস্তায় রাস্তায় ওই এলাকার বাসিন্দারাই নিজেদের নিরাপত্তার জন্য রাত্রে টহল দিয়েছে। এখন ধরেন যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে এবং তার যদি সুরাহা বা বিচার না হয়, তখন দেখা যাবে কি যে একজন অপরাধী ধরা পড়ল, সে মানে এক ধরনের মানুষের বিচারের মুখোমুখি হলো, অর্থাৎ মানুষই ধরে তাকে বিচার করে দিল তার মতো করে। কখনো কখনো অপরাধী একজনের জায়গায় হয়তো নিরপরাধ একজন মানুষ ওইটার শিকার হয়ে গেল। এই ব্যবস্থাটা কোনোভাবেই কিন্তু সমর্থন করা যায় না। কারণ আপনি যদি আপনার বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সেইটা রিপেয়ার করার চেষ্টা করেন, সেইটা পুনঃস্থাপন করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবে বিচারহীনতার যে সংস্কৃতি সেটাকে দোহাই দিয়ে নিজের হাতে যাতে আইন কেউ না তুলে নেয়। যদি নিজের হাতে আইন তুলে নেয় তাহলে আরও দুর্বল অবস্থায় আমরা চলে যাব এবং আরও ভয়াবহ পরিণতি আমাদের জন্য তখন অপেক্ষা করবে। যেমন ধরেন এখন সবচেয়ে বড় জায়গা যেটা আমার ভাই বললেন, এইটাকে আসলে খুব কঠিনভাবে আমাদের দেখা উচিত, গুরুত্ব দিয়ে দেখা উচিত। সেটা হচ্ছে ইনভেস্টিগেশনটা বিজ্ঞান বা প্রযুক্তি নির্ভরটা হওয়া উচিত। আজকের প্রেক্ষাপটে আপনি দেখেন আগে রেপের ব্যাপারে কোন জায়গাটা আমরা জোর দিতাম, সেটা হচ্ছে 2 ফিঙ্গার যে সেটা, তারপরে জিজ্ঞাসাবাদে এমন কিছু ভাষা প্রয়োগ করা হতো, ভিকটিমকে আরো ভিকটিমাইজ করা হতো। তারপর ধরেন কাপড় চোপড় যেভাবে সংরক্ষণ করা হতো সেটাও মানে ঠিক যেভাবে বিজ্ঞানসম্মত ছিল না। এখন কিন্তু আপনার যে কোনো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা নেওয়াটা খুব জরুরি। অর্থাৎ বিজ্ঞানের উপর নির্ভর করে কিন্তু অনেক ধরনের ইনভেস্টিগেশন সম্ভব। যেমন ডিএনএ ল্যাবগুলো যদি শক্তিশালী করা হয়, ডিএনএ ল্যাবটা যদি বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়া যায় এবং সেখানে যদি উপযুক্ত জনবল তৈরি করা যায় প্রশিক্ষণ দিয়ে। এখনও আমাদের দেশে বলার সুযোগ নেই যে আমাদের দক্ষতা ওই মাত্রায় হয়েছে যেই মাত্রায়। দেখেন বিদেশে এখন ইউরোপ অন্যান্য জায়গায় আমরা যেটা দেখেছি 40-50 বছর আগে যে অপরাধ সংগঠিত হয়েছে লাশ উঠিয়ে সেইটাকে ডিএনএ শনাক্ত করে লাশ কার সেটা শনাক্ত হয়ে যাচ্ছে, অপরাধীদের কোনো নমুনা ওখানে পেলে সেইটা শনাক্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশে কি সক্ষমতা নাই? বাংলাদেশে সুবিধাটা আছে, সক্ষমতা ওই মাত্রায় নেই। আচ্ছা, এখন পর্যন্ত ওই মাত্রায় আছে এটা মনে করার কোনো কারণ নাই। যেমন ধরেন আমরা সাম্প্রতিককালে কাজ করতে যেটা দেখলাম যে যেই সময়ে বাংলাদেশে প্রতিনিয়ত গুম হতো, আমরা দেখলাম ওই সময়ে মুন্সিগঞ্জের একটা এলাকা ছিল যে এলাকায় লাশ ভেসে উঠত এবং লাশের অনেক লাশেরই এই জায়গা গুলির চিহ্ন ছিল, হাত পা বাঁধা ছিল, প্যান্ট শার্ট পরা ছিল এবং যেটার ভিতরে একটা লাশ পাওয়া গেল, 1 সপ্তাহে ওখানে 5টা লাশ পাওয়া গেছে, তার একটা লাশ চিহ্নিত করা গেছে, সেটা হচ্ছে এই হাতিরপুলের ছাত্রদল না যুবদলের একটা ছেলে। আর অন্যগুলি শনাক্ত করা যায়নি, কিন্তু ওদের দাফন করা হয়েছে একটা জায়গায়, সেখানে আরও দাফন করা হয়েছে অন্যান্য মানুষের। কিন্তু এই লাশগুলি যদি যে সমস্ত মিসিং আছে তাদের পরিবারের সাথে যদি এইটার ডিএনএ টেস্টগুলি করা যেত, ম্যাচিং করার চেষ্টা করা হতো, এটা ব্যয়বহুল ছিল। মানে এটা একেবারে দায়সারা একটা কাজ হয়ে যায় না, মানে এটা আসলে আমরা করিই নাই। আমরা মানে আমাদের রাষ্ট্র এখন পর্যন্ত এটা করেনি। আমরা 1, 2, 3টা লাশের ক্ষেত্রে, 2টো লাশের ক্ষেত্রে আমরা এটা চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ নূর খান লিটন। সময় স্বল্পতার জন্য আরো একটু বিস্তারিত জানতে পারলাম না। আমি একটু অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনাকে দিয়ে শেষ করতে চাই আলোচনাটা। সেটা হলো আইন শৃঙ্খলা উন্নয়নের পদক্ষেপ কি, এটি আলোচনার বিষয় রেখেছিলাম। আপনার পরামর্শ জানতে চাই, পরামর্শ দিয়ে শেষ করতে চাই অনুষ্ঠান। দেখেন, গত 18 বছরের যে অপশাসন, আইন শৃঙ্খলা বাহিনী যে দলদাসে পরিণত হয়েছে, সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেনি। মব কালচার তৈরি হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সক্ষমতার ঘাটতি আমরা পরিলক্ষিত করেছি। কিন্তু এখন কিন্তু 3 মাস চলে গেছে, যদিও এটি যথেষ্ট সময় নয়, তারপরেও আমি মনে করি যে এখন আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্তা ব্যক্তিরা আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারাও কিন্তু এক ধরনের কি বলবো যে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে কিন্তু তারা গেছেন। অতএব আজকে যে পরিবারটা ভিক্টিমাইজ হলো, যে মেয়ের পরিবারটা বা এরকম আরও যেগুলো হচ্ছে, তাদের পরিবারের কষ্টগুলো ওনারাও যখন মিসিং ছিলেন বা বিভিন্নভাবে নির্যাতনের শিকার ছিলেন, তারা বোঝেন কষ্টটা কীরকম। অতএব সেটাকে উপলব্ধি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয়,
অপরাধীর অপরাধ একেবারেই নির্মূল করা যাবে এমনটি বলা যাচ্ছে, বলা একেবারেই দুরূহ ব্যাপার। তবে অপরাধী যেন শাস্তির আওতায় আসে এবং বিচারের আওতায় আসে, এবং নির্মোহভাবে নিরপেক্ষভাবে সরকার যে ঘোষণাটা করেছে যে অপরাধীকে অপরাধী হিসাবে আপনারা চিহ্নিত করেন, এই ঘোষণা বিগত সরকারের মতো ঘোষণাই থাকবে না, বরং এটার বাস্তবায়ন হবে সেটাই এবং প্রত্যাশা। নিরপেক্ষ বাস্তবায়ন হবে, সেটি মানুষ দেখতে চায়। সেটাই প্রত্যাশা আমি এবং একটা সেটাই জিনিস মানুষ যোগ করতে দেখতে চাচ্ছি চায়। এই ঘটনায়। এখন যেটা জরুরি করা দরকার সেটা হচ্ছে, এটা তো বাদী হবে সরকার, সরকার বাদী হয়ে মামলা পরিচালনা করবে, এবং যত কম সময়ের মধ্যে সম্ভব অপরাধী ধরা পড়েছে, সুতরাং এখন সে স্বীকারোক্তিও দিয়েছে। স্বীকারোক্তি দিয়েছে, এখন প্রমাণ সংগ্রহ করে এটা আদালতে দিয়ে দ্রুত বিচার করে যদি রায়টা কার্যকর করা যায়, তাহলে যেই বাবা বলছেন যে আমি বিচার চাইনি, উদাহরণ তৈরি হয়নি, সেই বাবার মনে একটু হলেও একটা সাহস স্বস্তি বা আসবে। স্বস্তি এবং আসবে। রাষ্ট্রেরও দায়িত্ব সেই রাষ্ট্রের বাবার, দায়িত্ব এটা। বাবার এই যে না বিচার না হওয়ার যে আক্ষেপ বা আশঙ্কা, সেই আশঙ্কা দূরীভূত করা। করে শুধু এই পার্টিকুলার বাবা নয়, আমরা যারা বাবা আছি সমস্ত বাবাদেরকে যেন সবাইকে আশ্বস্ত মাননীয় করা। প্রধানমন্ত্রী যে ঘোষণাটা দিয়েছিলেন আশ্বস্ত করা। সেই ঘোষণা বাস্তবায়ন মানুষ দেখতে চায়। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর হাসানাত আলী, নূর খান লিটন, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দর্শক, দেশ সাম্প্রতিক শেষ করতে